আচ্ছা, আমরা লেখা নিয়ে কথা বলছি। লেখাতে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমরা কাজ করি কি সুন্দর লেখার একটা অনুকরণ করতে পারি। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে যে লেখার জন্য আমাদের নিয়মিত লেখার চর্চা করতে হয়। আমরা যদি নিয়মিত না লেখে লেখাটা ভালো হয় না। লেখা কি একদিনেই সুন্দর করা যায়? করা যায় না। আস্তে আস্তে সুন্দর হয়, তাই না? একদিনে কি দ্রুত করা যায়? একদিনে দ্রুত হয় না। লেখা কিন্তু আমাদের দ্রুত, স্পষ্ট, কয়েকটা গুণ থাকা লাগে ভালো লেখা করতে হলে। প্রথম গুণটা থাকা লাগে স্পষ্ট, তারপরে নির্ভুল, দ্রুত, সুন্দর। এই কিছু গুণ থাকলে লেখাটা ভালো হয়, স্পষ্ট হবে, নির্ভুল হবে। অর্থাৎ বানানটা না তো ভুল হলে লেখা পড়ে মজা হয় না, হয় না। কিছু গুণ থাকা লাগে লেখার গুণ থাকতে হবে। একটা স্পষ্ট হতে হবে, লেখা নির্ভুল হতে হবে, লেখা সুন্দর হতে হবে। আর যার লেখাটা দ্রুত হয় সে আবার এগুলোতে একটু সফল হয়। মানে নির্ভুল, স্পষ্ট, সুন্দর হওয়ার পরেও দ্রুত যদি হয় তার একটু বেশি সুবিধা। তবে দ্রুত যদি নাও হয়, এই 3টা যদি হয় তাও অনেক ক্ষেত্রে আগানো যায়। লেখার কিন্তু গুরুত্ব আছে এখনো পর্যন্ত, যদিও কম্পিউটারের যুগ চলে আসছে, এখনো পর্যন্ত লেখার গুরুত্ব আছে নাকি নাই? আছে না? আচ্ছা, তাহলে আমাদের সুন্দর লেখা করতে হবে। আচ্ছা, লেখা চর্চা করতে হবে নিয়মিত, ছোট ছোট ভাবে, অল্প অল্প করে। আমরা যার কাছ থেকে সুন্দর পাচ্ছি তার কাছ থেকে সুন্দর বর্ণগুলো নিয়ে লিখলাম। লেখার আর একটা সুন্দর করার উপায় হচ্ছে যে পয়েন্টগুলো বা বিভিন্ন চিহ্ন এবং আকৃতি ব্যবহার করা। লেখা সুন্দর করতে বা লেখা আকর্ষণীয় করতে বিভিন্ন চিহ্ন এবং আকৃতি ব্যবহার করা। যেমন ধরেন এখানে যে আমি গোল করে দিলাম, কখনো যে বাঁকা করে লিখলাম, কখনো যে গোল গোল চার্ট দিয়ে দিলাম বোর্ডে, তার মানে এটা একটু আকর্ষণীয় হচ্ছে না? আকর্ষণীয় হচ্ছে না? বলেন, আকর্ষণীয় হচ্ছে কিনা? অতএব লেখাটা সুন্দর করতে হলে বিভিন্ন চিহ্ন আকৃতি ব্যবহার করা, কখনো সংখ্যা, কখনো যে চিহ্ন ব্যবহার করা, হ্যাঁ, কখনো যে এরকম চিহ্ন দিচ্ছি, এগুলো দিলে লেখাটা আরো বেশি আকর্ষণীয় হয়, দৃষ্টিগ্রাহ্য হয়, তাই না? তারপরে আরেকটা জিনিস, যেটা রঙিন কালি ব্যবহার করা। আমরা যেমন লাল কালি দিয়ে খাতা দেখি, দেখতে সুবিধা হয়, ঠিক তেমনি ওই শিক্ষার্থীরাও যারা ভালো ফলাফল করতে চায় নীল কালি, আরেকটা কালোর সাথে আরেকটা নীল কালির কলম, রঙিন কালির কলম ব্যবহার করা। এটা একদম ছোটদের জন্য দরকার নাই, কিন্তু এটা যদি করা হয় তাহলে দৃষ্টি আকর্ষণ করা যায় বেশি, বোঝানো যায় বেশি। কারণ আমি যাকে খাতা দেখাবো, মানে আমার লেখাটা যিনি দেখবেন, উনি সবগুলো পয়েন্টের চাইতে মূল কিছু পয়েন্ট দেখলে উনি বুঝতে পারে বা পড়ার আগ্রহ হয়, তাই না? ধরেন আপনার চেহারার দিকে তাকিয়ে যদি আমি দেখি আপনার আগ্রহ আছে, আমার দিকে তাকিয়ে আছেন, তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করবো। আর আপনার চেহারার দিকে তাকিয়ে যদি মনে হয় আপনি ঘুম করছেন বা আগ্রহ কম, আমি কিন্তু মন খুলে আপনাকে জিজ্ঞেস করবো না, আমি হয়তো আপনার ঘুমটা কাটানোর চেষ্টা করবো, কিন্তু আপনার কাছ থেকে আমি নতুন কিছু পাবো না। বুঝলেন? ঠিক তেমনি লেখাতেও যদি আমি একটা রঙিন কালি, নীল কালি দিয়ে পয়েন্টটা লিখে দিলাম, তার মানে আমি বুঝলাম এই পয়েন্ট এটা লিখেছে, এরপরে আমি ওই পয়েন্টের ভিতরের জিনিসগুলো পড়তে আগ্রহী হবো, নাকি ম্যাডাম? তাহলে রঙিন কালি ব্যবহার করা যায়। আন্ডারলাইন করা, এই যে পয়েন্টগুলো আন্ডারলাইন করা। তারপরে হাইলাইটার অবশ্য পরীক্ষার খাতা ইউজ করা যায় না, ডাবল করে লেখা, আন্ডারলাইন করা, একটা চিহ্ন দেওয়া, পয়েন্টগুলো উপরে লিখে পয়েন্ট, মানে পয়েন্টের সাইড থেকে না লেখা শুরু করে, ধরেন এটা পয়েন্ট দিলাম, লেখা এই জায়গায় থেকে লেখা শুরু না করে এটা পয়েন্ট, এর নিচ থেকে লেখা শুরু করলাম। নম্বর দিলাম, 1 নম্বর প্রশ্নের উত্তর, তার নিচ থেকে লেখা শুরু করলাম। এই প্রশ্নের উত্তরটা এই পর্যন্ত লেখা শেষ, এইখানে আবার 2 নম্বর প্রশ্নের উত্তর লেখা শুরু করলাম না, এই পৃষ্ঠাটা থাক, আমি আবার নতুন পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্নের উত্তর লেখা শুরু করলাম। যেমন ভাবে আজকে আগের প্রশিক্ষণ সেশনের চাইতে এই প্রশিক্ষণ সেশন শুরু লাগে আমি বললাম নতুন পৃষ্ঠায় লেখা বলি, একটা নতুন পৃষ্ঠা নাম দিয়ে লেখা। আচ্ছা, তাহলে রঙিন কালির কলম ব্যবহার করার সাথে সাথে কয়েকটা নিয়ম বললাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে লেখার ক্ষেত্রে কাটাকাটি পরিহার করতে হবে লেখা সুন্দর করতে হলে। আমরা অনেক ক্ষেত্রে লেখার প্রচুর কাটাকাটি করে, বিশেষ করে গণিতে, কিন্তু এই কাটাকাটি যত কম করা যায় ততই ভালো। কাটাকাটি কম করার উপায় হচ্ছে শুদ্ধ ভাষায় লেখার চর্চা বেশি বেশি করা। এটা যদি করি তাহলে আমার আস্তে আস্তে কাটাকাটি কম হবে, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে ওভার রাইটিং না করা। ওভার রাইটিং পরিহার করা একই জিনিস। ওভার রাইটিং জিনিসটা কি? ওভার রাইটিং জিনিসটা হচ্ছে, এখানে ধরেন ভুল লিখলাম, ফ লিখতে গেছি, কিন্তু আমার এখানে ফ হবে না, প হবে, এর উপরে আমি আবার লিখছি, মানে একটা বর্ণের উপরে আরেকটা বর্ণ, একটা চিহ্নের উপরে আরেকটা চিহ্ন বসাই দিচ্ছি। এটা করা যাবে না, ঠিক আছে? যদি ওরকম হয়ে যায় দরকার হলে এটা কেটে দিয়ে স্পষ্টভাবে লিখতে হবে, হ্যাঁ।
বুঝেছেন? আচ্ছা, অবশ্যই বানান, বানান, তারপরে শব্দ, বাক্য নির্দিষ্ট চিহ্ন সহ, অর্থাৎ ওই যে জ্যোতি চিহ্ন সহ সুন্দরভাবে লিখতে হবে। ঠিক আছে? বুঝেছেন? নির্দিষ্ট বানান, বানান ভুল করলে হবে না। শব্দ বাক্য, কোথায় বাক্য শেষ হলো, কোথায় শব্দ শেষ হলো, ওই যে নির্দিষ্ট চিহ্ন, অর্থাৎ জ্যোতি চিহ্ন ও বিরাম চিহ্ন সম্পর্কে সতর্ক থাকা, জ্যোতি চিহ্ন ও বিরাম চিহ্ন সম্পর্কে সতর্ক থাকা। কিন্তু তাছাড়া কিন্তু লেখাতে আমাদের বারবার উদাহরণ দিত যে এখানে মূত্রত্যাগ করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, তো করিবেন না এরপরে কমা হবে। একজন লিখেছে কি এখানে মূত্রত্যাগ করিবেন দিয়ে কমা দিয়েছে, তারপরে লেখা আছে না করিলে 50 টাকা জরিমানা। অর্থটা চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? তারপরে হাতের লেখা, হাতের লেখা অনেক সময় বইয়ের বর্ণের মতো হয় না, তাই না? হাতের লেখার কিছু কৌশল আছে, তো আপনারা হাতের লেখা ঝরঝরে করে লেখার চেষ্টা করবেন ছোটদের সাথে। ঝরঝরে মানে? জি, কোথায়? হ্যাঁ হ্যাঁ, হাতের লেখা ঝরঝরে রাখা, বিশেষ করে শিক্ষার্থীদেরকে, মানে এটাকে বলা হচ্ছে মানে জড়িয়ে না লেখা। বিশেষ করে শিশু শিক্ষার্থীদেরকে আপনারা ওই যে ইংরেজি কিন্তু আমরা জড়িয়ে লিখি বা কার্সিভ লেটারে বেঁকা বেঁকা করে লিখতে পারি, কিন্তু শিশুদের প্রথমে ইংরেজিতে ওরকম বেঁকা বেঁকা ভাবে লিখবেন না, ধরতে পারে না। যেমন FERDAUS এভাবে লেখা যায় ফেরদাউস, কিন্তু আপনারা শিশু শ্রেণীর শিক্ষার্থীকে এভাবে না লিখে এভাবে আলাদা আলাদা করে লিখে দেখাবেন। ঠিক আছে? তাহলে কি হবে, এই যে ঝরঝরে হবে, তারা বুঝতে পারবে। হয়তো বড় হলে তখন যখন বুঝার বয়স হবে তখন সেভাবে লিখলেন, কিন্তু আপনারা হাতের লেখা ঝরঝরে রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদেরকেও ঝরঝরে রাখতে বলবেন, বর্ণ থেকে বর্ণের দূরত্ব, শব্দ থেকে শব্দের দূরত্ব যাতে ঠিক রাখে। আচ্ছা, বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় সবগুলো চিহ্ন বা বর্ণ প্রতীক চিহ্ন দিয়ে লেখা যায় এই কয়েকটা, এই যে 1 2 3 4 5 6 7 8 9, সাধারণত এই কয়েকটা চিহ্ন দিয়েই সমস্ত বর্ণগুলো লেখা যায়। যেমন এইগুলো দিয়ে আমি যদি ক্ষীয় লিখতে চাই, কি কয় মূর্ধন্য শয়ে ক্ষীয়, এটাকে যুক্ত খ বলে না, এটাকে বলে ক্ষীয়। ক্ষীয় লিখতে গেলে আমরা প্রথমে এই দিলাম, এই যে এটা, তারপরে এটা দিলাম, তারপরে আবার বৃত্ত দিলাম, তারপরে আবার এটা দিলাম, আবার বৃত্ত দিলাম, তারপরে এইটা দিলাম, তারপরে এই দিলাম, এবার এইটা, আবার এইটা, আবার বৃত্ত, উপর দিয়ে মাত্রা, মানে সবকিছুই এইগুলো চিহ্ন দিয়ে সমস্ত বর্ণ লেখা যায়। আরবিতে ধরেন কাফ লিখব, কাফ প্রথমে এটা দিব, তারপরে এটা দিব, তারপর প্রথমে এটা, তারপরে এটা দিলে হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত চিহ্নতে এটা জরুরি না, এটা যে খুব জরুরি তা না, আমি জাস্ট বললাম যে এগুলো দিয়ে মূলত আমরা সমস্ত বর্ণগুলো লিখি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে সপ্ত স্বনীতি ব্যবহার করা। কি সপ্ত স্বনীতি? এগুলো লিখেছেন? 9টা লেখা হয়েছে। আমরা এবার সপ্ত স্বনীতিটা একটু জানি, মানে 7টা বাক্য, মানে 7টা নীতি যেগুলো দন্ত স দিয়ে। সপ্ত স্বনীতি: 1 নাম্বার সঠিক প্রবাহ, 2 নাম্বার সঠিক সমাকৃতি, 3 নাম্বার হচ্ছে সমদূরত্ব, বা এটাকে বলে সমান্তর, সমদূরত্ব বা সমান্তর একই, সমান্তর। তারপরে হচ্ছে সমান্তরাল, সমান্তরাল। 5 নাম্বারটা হচ্ছে সমপদ, তারপরে এটা বাংলা বর্ণমালা সমশীল, তারপরে হচ্ছে সঠিক মাত্রা, সঠিক মাত্রা। বুঝতে পেরেছেন? 7টা স, প্রত্যেকটার দন্ত স দিয়ে শুরু, এজন্য বলে সপ্ত স। এই নীতি অনুসরণ করলেও লেখাগুলো সুন্দর হবে। আমি সঠিকভাবে প্রবাহ দিব। প্রবাহ মানে কোত্থেকে শুরু হচ্ছে কোত্থেকে শেষ হচ্ছে। ক,
এইভাবে শুরু হবে, এই 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 এই, তাই না? তাই কি না? কিন্তু কেউ যদি এই করে, এই করে, এই করে, এই করে, এই করে, হবে? দেখতে কয়ের মতোই দেখাচ্ছে, কিন্তু এটা হবে না, কারণ প্রবাহটা মেনটেন করা যাচ্ছে না। আমরা সঠিক যেভাবে যে প্রবাহে লিখতে হয় সেই প্রবাহে শিক্ষার্থীদেরকে লেখা শেখাবো, বুঝতে পেরেছেন? প্রাক প্রাথমিকের যে বইটা সরকার দেয় সেখানে দেখবেন এরকম লেখা আছে, এখান থেকে শুরু, তারপরে এভাবে যাবে, চিহ্ন দেওয়া আছে না? তার মানে চিহ্ন দিতে হবে এমন কথা না, মানে এটাতে বোঝাচ্ছে এখান থেকে শুরু করে এদিকে আসবেন, এদিকে আসবেন, তারপরে এদিকে যাবেন, তারপরে এখান থেকে করে এভাবে যাবেন, মানে প্রবাহটা দেখাচ্ছে, এটাকে বলে প্রবাহ। হ্যাঁ, তারপরে সঠিক আকৃতি, আকৃতি সমান হতে হবে। একটা লিখলাম ক এরকম, সরেয়া লিখলাম এরকম, তারপরে ক এরকম আকৃতি, দেখতে ভালো লাগছে? আকৃতি ঠিক নাই, ক এর জায়গায় ক লিখতে হবে, এইভাবে ক লিখতে হবে। এখন ককে যদি এখন কেউ এভাবে লিখে এভাবে করে, হবে? আকৃতি ঠিক রাখতে হবে, সম দূরত্ব, বর্ণের চাইতে বর্ণ একটা সমান দূরত্বে রাখতে হবে। এই বর্ণের সাথে, যেমন এই বর্ণের সাথে এই বর্ণ যত দূরত্ব, এই ক এর সাথে ত এরও দূরত্ব এরকম, বর্ণের একটা সমান সমান দূরত্ব রাখতে হবে, সমান্তরাল। এই উপর নিচ একসাথে সমান্তরাল ভাবে যাবে। এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এভাবে গেলে এই লাইনটা এভাবে যাবে, এই লাইনটা এভাবে গেলে এই লাইন, ট্রেনের দুটো লাইন যেমন সমান ভাবে যায়, বুঝেছেন? সমান্তরাল। সমপদ সমশীল, এই শব্দের মধ্যে পদ মানে নিচ, পা এদের সমান হবে, শির মানে মাথা সমান হবে, আর সঠিক মাত্রা, যেমন মূর্ধন্য নতে অর্ধমাত্রা, দন্ত নতে পূর্ণ মাত্রা, এতে মাত্রা নাই, তো রফা আল্লাতে মাত্রা আছে, এই মাত্রাগুলো ঠিক রাখতে হবে। এগুলো যদি এই 7টা জিনিস, অর্থাৎ সঠিক প্রবাহ, সম আকৃতি, সমদূরত্ব, সমান্তর সমান্তরাল, সমপদ, সমশীল, সঠিক মাত্রা, এগুলো যদি ঠিক রাখে লেখাগুলো ঠিক সুন্দর হয়, সুন্দর হয়। বুঝতে না মনে থাকবে? আকাশে তারা বুঝতে পেরেছেন কি না বুঝতে পারেননি? আপা লিখেছেন? বলেন তো শব্দ সারিতে আপনি একদম ডান কোনায় 7টা কি কি, দ্রুত বলেন, বলেন। সমশীল কি জিনিস? জি, হ্যাঁ। সমপদ কি জিনিস? পায়ের দিক বা নিচের দিকটা সমান, বুঝেছেন? লেজটা সমান হবে। তাহলে বুঝতে না পারলে তো লেখা লাভ নাই, বুঝলেন? আমাদের লেখার নিয়মগুলো কয়েকটা অনেকগুলো বলেছি, আপনারা যারা লিখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন এগুলো নিয়ম মেনে নিজেরা শেখার এবং শেখানোর, বানান করে করে যখন লিখছেন এবং লেখার সময়টা আমি বলতে বলতে লিখছি, তাহলে কি শিক্ষার্থীরাও অনেক ক্ষেত্রে আমি যখন কম্পিউটারে টাইপ করি মুখে বলি জোরে জোরে আর টাইপ করি, কারণ এটা অভ্যাস হয়ে গেছে, পরীক্ষাটা আমি এরকম জোরে জোরে লিখতাম, তাহলে কি মনোযোগটাও বাড়ে এবং যে কথাটা বলছে ওই কথাটাই লিখছি, লেখাটা অনেক ক্ষেত্রে বলতে গিয়ে লেখাটা চলে আসে। এটা আমি বোঝাতে চাচ্ছি যে লেখাটা সুন্দর করতে হলে আমার অনেক ইন্দ্রিয়, অনেক সাধনা, অনেক প্রচেষ্টা এগুলো থাকলে লেখাটা সুন্দর, দ্রুত, স্পষ্ট হবে। আলটিমেটলি আমাদের এটাই তো উদ্দেশ্য, আমাদের যে মনের ভাব বা প্রয়োজন আছে সেটা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা, তাই না? ভিজি ভিজি আঁকার মতো আসলে না। লেখাটা তখনই লেখা হবে যখন এই জিনিসটা আরেকজনের কাছে বোধগম্য, যখন বোধগম্য হবে না, মানে বুঝবে না, তখন এগুলো আঁকি বুঝি, তখন এগুলো আঁকি বুঝি। এটা কি? 3টা দাগ, জাপানির কাছে এটা হচ্ছে 3। ধরেন এটা কি আপনার কাছে? কিছুই না, জাপানি ভাষায় এটা হচ্ছে মা। যেমন হিন্দিতে, সরি, এটা হচ্ছে হিন্দিতে এ, আপনার কাছে কিছুই না, কারণ আপনার কাছে একই বুঝে, আপনি জানেন না। লেখাটা যখন আমি যার কাছে উপস্থাপন করছি তার দৃষ্টিগোচর, তার বোঝার সুবিধার্থে আমাদেরকে তার মতো করে সুন্দর করে উপস্থাপন করতে হবে। যে ভাষার যে নিয়ম, সমস্ত ভাষাগুলো সাধারণত যে নিয়মগুলো বললাম এগুলো যদি আমরা লক্ষ্য করি লেখাগুলো সুন্দর হবে। ক্লিয়ার? বুঝেছেন? সবাই একটু দাঁড়ান।